টোকায় নিয়ে আসবো আমরা, বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। মহামতি বেনজির যখন আইজিপি ছিলেন তখন তাকে নিয়ে কেউ কোনো কথা বলেনি, বিড়ালের মতো চুপটি মেরে থাকতো, তার সামনে গেলে হাত কসলাতো। আর এখন অনেকেই অনেক কথা বলছেন। বেনজির অনেক করাপশন করেছেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, শত শত মানুষকে ক্রসফায়ার দিয়ে মেরেছেন, এমন অনেক কথাই ভেসে বেড়াচ্ছে। তবে তার যে শত শত কোটি টাকার মালিকানা রয়েছে তা কিন্তু এখন প্রমাণিত। তবে তার আগে কিন্তু বেনজির অনেক মহান কথা বলেছেন, যেমন পরনিন্দা নিয়ে কথা বলেছেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, অ্যাকুরেসি, সত্যবাদিতা, এসব নিয়ে কথা বলেছেন, অনেক রকম জ্ঞান দিয়েছেন। দেশ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, ওয়াজ নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন দেশের সম্পদ কিভাবে রক্ষা করা যায়, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ানো যায়, এবং প্রথম আলোর পক্ষেও তিনি কিন্তু শক্ত অবস্থান নিয়েছিলেন এই বিজয় দিবসকে, বিজয়কে ধরে রাখার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে বিজয় অর্জন করা যায় কিভাবে, সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন এই জাতিকে। বাংলাদেশকে তিনি কত ভালোবাসেন সে কথা বলেছেন। তার বক্তব্যে করোনা নিয়ে রসবোধ আছে, করোনার কৃতিত্ব নিয়ে সরকারের অনেক মহান হওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেছেন দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে, এবং রাজনীতিবিদেরা যখন সম্পদ লোপাট করে সেই নিয়ে বলেছেন, নিজের সম্পদের কথা তিনি বলেননি। এমনকি দেশের সিনেমা শিল্পকে উন্নয়নের জন্য তিনি ভেবেছেন। অর্থাৎ বাংলাদেশের উন্নয়নে এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি ভাবেননি। শুধুমাত্র নিজের উন্নয়নের কথা ভাববেন না তা তো হয় না। আমরা প্রত্যেকটা বক্তব্য শুনব, একটি একটি করে ধৈর্য শুনে তার প্রতিটি বক্তব্য শুনুন। প্রথমে আমরা শুনব মহামতি মহান বেনজিরের পরনিন্দা বিষয়ক বক্তৃতা। শুনুন পরনিন্দার বিষয়ে তিনি কি বলেছেন। পরনিন্দা, রাইট। এই পরনিন্দা কিন্তু আমাদের একটা বড় একটা আগ্রহের বিষয়। এই তথ্য সন্ত্রাসীরা 22টা চ্যানেল থেকে ক্রমাগতভাবে রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, দেশের মানুষ বিরোধী, গণবিরোধী যে প্রচারণাগুলো করছে, যেভাবে আমরা নোংরা জিনিসকে কমোডে থ্রো করি, তবে ফ্ল্যাশ করে দিই, ওটাকে ওই করতে। এবং তিনি দেশের স্বাধীনতা, সত্যবাদিতা, অ্যাকুরেসি, পারফেকশন নিয়ে তিনি কথা বলেছেন। শুনুন। আমরা একটি স্বাধীন দেশ এবং এখানে গণতন্ত্র রয়েছে, তো ফলে এখন যে ক্রমাগত ধারাবাহিকভাবে যে গণতন্ত্র আমাদের চর্চা হচ্ছে, এই সমস্ত আমি মনে করি যে ফালতু কথাবার্তার উত্তর দেওয়ার তো আমি কোনো যুক্তি খুঁজে পাই না। এমনকি তার বক্তৃতায় শুধু তাই নয়, তার বক্তৃতায় হুজুররা কিভাবে ওয়াজ করবে, শুধুমাত্র লাফালাফি করলে হবে না, লাফালাফি করলে হবে না, সেই বিষয়ে তিনি বলেছেন সিংহাসনে বসা যাবে না। শুনুন। খালি ফাল পড়েন, খালি জাম্প করেন। এখন চেয়ারে যাবো, কিন্তু চেয়ার কিন্তু সিংহাসনে বসেন। কিন্তু এর বঙ্গবন্ধু এই দেশ দিয়েছেন আমাদেরকে, পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, ভাষার স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে উন্নয়নের যে ম্যাজিক হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছে, তার সূত্রধর, কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের সম্পদ নিয়ে, দেশের সম্পদকে কিভাবে রক্ষা করতে হয় সেই নিয়ে কথা বলেছেন তিনি, তাও শুনুন। দেশটা তো আমাদের সবার, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে তা তিনিই ধরে ফেলতে পেরেছেন, তার হাতেই ধরা পড়েছে, তাও শুনুন। আমেরিকান গভর্নমেন্টকে দায়ী করব না, কারণ হচ্ছে এটার পেছনে রয়েছে 3 বছরের পরিশ্রম। আপনারা যে একটা ওয়েবসাইট আছে FARA, ফারা ওয়েবসাইট, দেখবেন 4টা লবিস ফার্মকে নিয়োগ করা হয়েছে এবং প্রত্যেকটা ফার্মকে $25 মিলিয়ন করে দেওয়া হয়েছে। This is $100 million project and 3 years of efforts. এটা হচ্ছে তার ফল। শুধু কি ষড়যন্ত্র? প্রথম আলো যে বাংলাদেশের একটি সত্যবাদী প্রতিষ্ঠিত পত্রিকা, তা নিয়ে তিনি বলেছেন। শুনুন। প্রথম আলোকে তার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশের প্রিন্ট সংবাদপত্রের ক্ষেত্রে প্রথম আলো অন্যতম দিকপাল এবং তারা এখানে ট্রেন্ড সেটার। আমরা আশা করব তার যে বিপুল পাঠকপ্রিয়তা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, সেগুলোকে পুঁজি করে সে আগামী দিনগুলোতে আরও ভালো করবে বাংলাদেশের এই প্রিন্ট মিডিয়া জগতে।
অথচ প্রথম আলো নিয়ে দেশের প্রধানমন্ত্রী কিন্তু বিরুদ্ধচারণ করেছেন। প্রথম আলো যে মিথ্যাবাদী প্রধানমন্ত্রীও বলেছেন, তিনি কিন্তু সেই প্রথম আলোর পক্ষেই অবস্থান নিয়েছেন এবং এই দেশে অপহরণের বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নিয়েছেন। তার মতো মহান মহামতি বেনজির কয়জন হতে পারে শুনুন। টোকায় নিয়ে আসবো আমরা, বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো। নেতৃত্বে মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে আসবো। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপরাধের বিরুদ্ধে, অপহরণের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে একটাই আমাদের কাজ, সেটা হলো বিজয়ী হওয়া। এই তিনি যে বাংলাদেশকে কত ভালোবাসেন তাও কিন্তু তিনি বলেছেন, সেটিও শুনুন। সমস্ত অপশক্তির বিরুদ্ধে বিজয়ী হওয়া। আমার এই ভালোবাসার বাংলাদেশ, আমাদের এই ভালোবাসার বাংলাদেশ, আওয়ার বিলাভড কান্ট্রি। 1973-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা সহ রাষ্ট্রপতি নৃশংসভাবে। শুধু কি বাংলাদেশকে ভালোবাসা, করোনা প্রতিরোধে তিনি যে এককভাবে কি কঠিন ভূমিকা রেখেছেন সেটিও তিনি বলতে কিন্তু ভুলেননি, সেটি শুনে রাখতে পারেন। আপনাদের উচিত ছিল আমাকে একটা অনারারি মেম্বারশিপ দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখানে করোনা ক্রাইসিস মোকাবেলাও বাংলাদেশ অনেক ক্ষেত্রের মতো এখানেও বিস্ময়কর সাফল্য দেখিয়েছে, যেটা নিয়ে এখন বিদেশে কথাবার্তা হচ্ছে। শুধু করোনা নয়, এদেশের মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে তিনি যে সোচ্চার ছিলেন তাও শুনতে পারেন। এই দেশ স্বাধীন দেশের মানুষ, বাংলাদেশের সংবিধান আপনাদের সবাইকে সমান অধিকার দিয়েছে, তাদের হাত ভেঙে দিয়েছেন রাজনীতিবিদদের সম্পদ রক্ষার ব্যাপারে উদাহরণ, তাও কিন্তু অনন্য সাধারণ, শুনতে পারেন। দেশটা তো আমাদের সবার, আর দেশের সম্পদ ধ্বংস করে রাজনীতি করবেন কিভাবে? শুধু রাজনীতি নয়, দেশের সাংস্কৃতিক কৃষ্টি কালচার রক্ষা করার জন্য সিনেমা নিয়েও এই মহামতি বেনজির, মহান বেনজির অনেক ভাবনা ভেবেছেন, তাও শুনতে পারেন। বাংলা তো আমরা চাই যে একটা ভালো ফিল্ম করে, দেখো হলে ইন্ডিয়া থেকে টেকনিশিয়ান নিয়ে আসো। এখন আমরা ওই সেখানে একটা মুভি করা হয়েছে অপারেশন সুন্দরবন, সেটা মুক্তির অপেক্ষায় আছে। এখানে যারা ইনভেস্ট করেন, এটা 2 কোটি টাকার ফিল্ম কোনো ফিল্ম হতে পারে না। তো এখন যারা ফিল্ম বানায়, এরা 2 কোটি টাকার মধ্যে একটা ফিল্ম বানানোর চেষ্টা করে, এবং এই 2 কোটি টাকা ফেরত আনার মতো ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশের মার্কেটে এখন নাই। এর অনেক সমস্যা, একটা সিনেমা হলের সমস্যা। এই সিনেমা হলের সমস্যা, সেটা আমি বলতে কেন হয়েছে সেটার একটা কারণ আছে। আমাদের খুব ভালো নিয়ে স্টাডি অ্যান্ড অ্যানালিসিস আছে বাংলাদেশের এই সমস্ত এই ইন্ডাস্ট্রিটা নিয়ে। তো এইখানে একটা মজার ব্যাপার হলো এই যে একজন প্রডিউসার যদি 1 টাকা আয় করেন, একটা ফিল্ম যদি 1 টাকা আয় করে, একটা প্রডিউসার সেখান থেকে পায় মাত্র 20 পয়সা। তো 20 পয়সা পেয়ে সে কত বছরে তার এই পুঁজি, যদি 2 কোটি টাকার পুঁজি সে বিনিয়োগ করে, তাহলে এই 20% হারে যদি সে টাকা ফেরত পায়, কত বছর লাগবে এই টাকাটা তার ফেরত আসতে। তো সে কারণে এই কেউ আর সহজে আসতে চায় না। মাঝে মাঝে বিভিন্ন কারণে সব করে একজন আসে, একটা প্রজেক্ট নেয়, নিয়ে ওটা করে তারপর সে হি অর সি রানস অ্যাওয়ে, আর ওটা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু আমাদেরকে যাতে করে একটা এটাকে আমরা যদি বলি ইন্ডাস্ট্রি নিয়ে ওটা করে সে কত, এবং আমাদের শুধুমাত্র আমাদের সংস্কৃতি নয়, বৈশ্বিক সংস্কৃতিকে দে ক্যান এনক্যাপচার এবং রিয়েল টাইম দে ক্যান এনক্যাপচার অ্যান্ড প্রজেক্ট, সেটা আমরা চাই, এবং সে কারণে আমরা এটা করেছি। এবং এখান থেকেও আমরা খুব শীঘ্রই কয়েকটা চলচ্চিত্র তৈরি করতে চাই। এইখানে একটা মজার ব্যাপার হলো এই যে একজন প্রডিউসার যদি 1 টাকা আয় করেন, একটা ফিল্ম যদি 1 টাকা আয় করে, একটা প্রডিউসার সেখান থেকে পায় মাত্র 20 পয়সা। তো 20 পয়সা পেয়ে সে কত বছরে তার এই পুঁজি, যদি 2 কোটি টাকার পুঁজি সে বিনিয়োগ করে, তাহলে এই 20% হারে যদি সে টাকা ফেরত পায়, কত বছর লাগবে এই টাকাটা তার ফেরত আসতে। তো সে কারণে এই কেউ আর সহজে আসতে চায় না। মাঝে মাঝে বিভিন্ন কারণে সব করে একজন আসে, একটা প্রজেক্ট নেয়, নিয়ে ওটা করে তারপর সে হি অর সি রানস অ্যাওয়ে, আর ওটা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু আমাদেরকে যাতে করে একটা এটাকে আমরা যদি বলি ইন্ডাস্ট্রি, তাহলে একজন বিনিয়োগ করে যাতে করে তার প্রফিটটা নিয়ে যেতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে, এবং এখানে এই ব্যবস্থার সংস্কার নিয়ে আসতে হবে।
আমাদের একটু আগে কথা বলছিলাম আমরা তথ্য সচিব সাহেবের সঙ্গে বসে বসে পাশাপাশি। তো আই ওয়াজ আস্কিং যে একটা কথা শুনছিলাম আমরা যে এখানে গভর্নমেন্ট নিয়ে আসবে, এখানে সাবসিডি নিয়ে আসবে। তিনি বললেন যে হ্যাঁ আমাদের তো 1000 কোটি টাকা আছে, যা 4.5% সুদে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু কোনো রেসপন্স নাই। আই ক্যান টেল ইউ, আপনি টাকা আমাকে দেন, পুলিশ কল্যাণ ট্রাস্ট, আমরা 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে 100 দিনের মধ্যে বেচতে নেওয়া। এবং দ্যাটস কুড বি অ্যান এগ্রিমেন্ট বিটুইন পুলিশ কল্যাণ ট্রাস্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ ইনফরমেশন, অ্যান্ড ইট ক্যান বি ট্রিপারটাইট এগ্রিমেন্ট, যে ব্যাংক দিবে, বাংলাদেশ ব্যাংক, তাদের সঙ্গে আমরা চুক্তি করতে রাজি আছে। And we can make it happen. We have that opportunity. We have the capacity. We have the manpower. We have that all this, platforms and everything. So we can do that. এবং আমরা সেখানে আমরা এই সঙ্গে আরও বলতে চাই যে এই যে জিনিসটা, এখানে যে মধ্যস্বত্বভোগীরা আছে, একাধিক, একটা না, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম কি? হ্যাঁ, না ওই যেটাতে আপনি প্রোডাকশন করেন যে হাউস দিয়ে, হ্যাঁ, নর্ডারাই করে করছেন আপনি, শো মোশন। তো উনি যে স্বত্বাধিকারী, উনি জানেন যে কত কষ্ট হয় টাকাটা তুলতে। তো আমরা বলতে চাই যে যাতে করে যারা এই প্রডিউসার আছেন, যারা প্রডিউস করেন ফিল্ম, তো তারা যাতে করে সহজে তার পুঁজি ফেরত আনতে পারেন, লাভ করতে পারেন, সেই সংস্কারও আনতে হবে। আর যদি এইভাবে আমরা করি, উই ক্যান মেক শিওর যে যারা পুঁজি বিনিয়োগ করবেন সহজে তারা টাকা ফেরত দিয়ে যাবেন, সেটা আমরা করতে পারবো। এবং এই মাঝখানে যে অসংখ্য মধ্যস্বত্বভোগী আছে, এই অসংখ্য মধ্যস্বত্বভোগীর হাত থেকে এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে, আমি বলব মধ্যস্বত্ব রাহুর হাত, এই রাহুর হাত থেকে মুক্ত না করতে পারলে কিন্তু ইন্ডাস্ট্রি ফ্রি হবে না, এবং প্রডিউসাররা তাদের টাকা ফেরত দিতে পারবেন না। আর প্রডিউসার টাকা ফেরত না নিতে পারলে উনি কেন প্রডিউস করবেন? ইফ ইট ইজ এ বিজনেস, যদি শখ হয় অন্য বিষয়, কিন্তু ইফ ইট ইজ বিজনেস ইজ ইন্ডাস্ট্রি, আমি বিনিয়োগ করবো, আমি তো আই ওয়ান্ট মাই মানি ব্যাক, আই ওয়ান্ট টু মেক প্রফিট, সো সেটা করতে হবে। তো সেটা সেই সংস্কারও আমাদের আনা দরকার আছে। এবং সেক্ষেত্রে আমরা তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে জয়েন্টলি কাজ করতে চাই, এবং মেবি দ্যাটস এট সাম পয়েন্ট আওয়ার কল্যাণ ট্রাস্ট অফিসার্স ক্যান। হ্যাঁ, এমনই একজন মহান বেনজির ছিল আমাদের, না এখনো আছে, তাকে কি ধরাছোঁয়ার মধ্যে রাখা যায়? তিনি কি কাজটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মৌলবাদী চরিত্র দিতে চান কেন? ঢাকা শহরে জঙ্গি মিছিল, হুজুরতে তো আমরা ইন্দোনেশিয়া দেখি না মিছিল করার জন্য, মালয়েশিয়া ইজ এ মুসলিম কান্ট্রি, সেখানে দেখি না মিছিল করার জন্য, জর্ডান ইজ এ মুসলিম কান্ট্রি, সেখানে দেখি না জঙ্গি মিছিল করার জন্য, সৌদি আরব তো আমাদের মক্কা, পবিত্র মক্কা মদিনা আছে, ওখানে তো কাউকে দেখি না জঙ্গি মিছিল করার জন্য, দুবাইয়ে দেখি না, কাতারে দেখি না, মিডল ইস্টে কোনো কান্ট্রিজ দেখি না। তাহলে কোথায় কোথায় আমাদের এখানে জঙ্গি মিছিল কেন? দেশটাকে জঙ্গি চরিত্র দিচ্ছেন কেন? 9 সালে সরকার গঠন করেন এবং 21 সালের মধ্যে উন্নয়নশীল দেশে বাংলাদেশকে রূপান্তর করেছেন। কারোর নিয়ন্ত্রণে থাকবেন? এত মহান মানুষ তো কারোর নিয়ন্ত্রণে থাকে না। আর এত মহান মানুষকে হেল্প করার জন্য, এত মহামতি মানুষের পক্ষ নেওয়ার জন্য অনেক মানুষই থাকে, মন্ত্রী থাকে, এমপি থাকে, আমলা থাকে, তাকে রক্ষা করার জন্য। কেমন লাগলো? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।